কোরবানির ঈদের উৎসবের হাওয়া বইছে শহরে। রাজধানীর গাবতলী হাটের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন এক প্রৌঢ় খামারি। চোখে ছিল তৃপ্তির দীপ্তি, কাঁধে একটি ছোট ব্যাগ, আর মনের ভিতর গর্জন করছিল বিজয়ের সুর। তার হাতে মোবাইলে ভেসে উঠছিল একটি বিক্রয় রসিদ। 2,80,000 টাকায় বিক্রি হয়েছে তার খামারের ষাঁড়। এই যে দাম, এই যে হাটে আমার গরুর কদর, এইটাই ভারতরে বুঝাইয়া দিব বলে উঠলেন তিনি। তার এই সংলাপ হয়তো অনেকের কাছে কেবল এক খামারির উচ্ছ্বাস মনে হতে পারে, কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্ররা এখন একে বলছেন পশু কূটনীতির বিপ্লব। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোরবানির ঈদে একটিও ভারতীয় গরুর প্রয়োজন হয়নি। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাব বলছে, এবারের ঈদে দেশের চাহিদা প্রায় 1,25,00,000 পশু, যার সবটাই আসছে দেশীয় উৎস থেকে। আমদানি শূন্য, সীমান্ত নির্ভরতা শূন্য, কেবল খামারি আর অনলাইন হাট নির্ভর এক নতুন অর্থনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। কিন্তু এই সাফল্যের পেছনে রয়েছে এক নিঃশব্দ যুদ্ধ, একটি বৈপ্লবিক অর্থনৈতিক পালাবদল, একটি নিঃশব্দ প্রতিরোধ ভারতের ডিকেডস লং পশু নির্ভর বাণিজ্যিক আধিপত্যের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের কোচবিহার সীমান্তে, যেখানে একসময় রাতভর চলে গরু পাচার, সেখানে এখন নীরবতা। ভারতীয় গোচারণ ভূমিতে গরু আর চড়ছে না ট্রাকে, কারণ ওপারে আর ক্রেতা নেই। সীমান্ত পার হয়ে যে গরু একসময় ঢুকত বাংলাদেশে, সেই পথ বন্ধ হয়ে গেছে। 2014 সালে ভারত সরকার কাউ প্রোটেকশন আইন কার্যকর করে গরু হত্যা নিষিদ্ধ করে। তখন থেকেই বাংলাদেশ ছিল ভারতীয় গরুর প্রধান গন্তব্য। কিন্তু 2025 সালে এসে বাংলাদেশ পুরোপুরি সেই দ্বার বন্ধ করে দিয়েছে, আর তাতেই শুরু হয় অন্য এক বিপর্যয়। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড ও আসাম মিলিয়ে প্রায় 30 লাখ গরু এখন অবিকৃত। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার ও হিন্দুস্তান টাইমস বলছে, শুধু পশ্চিমবঙ্গেই অর্থনৈতিক ক্ষতির পরিমাণ 8,000 কোটি রুপি। পশু খাতের কৃষকেরা চরম ক্ষতির মুখে। হুগলি, মুর্শিদাবাদ, মালদা ও কাটোয়ার বাজারে দেখা গেছে অস্থিরতা। গরুর দাম পড়ে গেছে অর্ধেকে এবং স্থানীয় প্রশাসন হিমশিম খাচ্ছে খামারিদের ক্ষোভ সামাল দিতে। এই ক্ষতির প্রতিক্রিয়া শুধু কৃষি বা বাজারে সীমাবদ্ধ নেই, ভারতের অর্থনীতি ও রাজনীতিতেও এর অভিঘাত পড়তে শুরু করেছে। ভারতীয় পশু রপ্তানিকারক সংস্থা ইন্ডিয়ান লাইভ স্টক এক্সপোর্ট কাউন্সিল জানিয়েছে, তারা এখন আফ্রিকা, শ্রীলঙ্কা ও ভুটানকে সম্ভাব্য বাজার হিসেবে বিবেচনা করছে। তবে বাংলাদেশ ছিল তাদের সবচেয়ে বড় ও লাভজনক গন্তব্য, এবং সেই দরজা বন্ধ হওয়ায় তারা কার্যত বিপর্যস্ত। অর্থনীতিবিদদের ভাষায় এটি শুধু একটি বাজারের পতন নয়, বরং একটি ব্যবস্থার ভেঙে পড়া। দিল্লি স্কুল অফ ইকোনমিক্সের অধ্যাপক শিবাংশু রাও মন্তব্য করেছেন, বাংলাদেশ এখন শুধু ভারতীয় পশুর বিকল্প নয়, বরং একটি পূর্ণাঙ্গ মডেল। ভারতে যা ধর্মীয় কারণে অবরুদ্ধ, বাংলাদেশে সেটিকে অর্থনৈতিক শক্তিতে পরিণত করেছে। অন্যদিকে বাংলাদেশের চিত্র একেবারে বিপরীত। চুয়াডাঙ্গা, রাজশাহী, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, পাবনা, কমপক্ষে 30টি জেলা এখন খামার ভিত্তিক গবাদি পশু উৎপাদনের কেন্দ্র। লাখ লাখ খামারি তাদের গরু বিক্রি করছেন অনলাইন হাটে, পাচ্ছেন স্বাস্থ্য সার্টিফিকেট, ডিজিটাল মূল্য যাচাই, এমনকি ডোর টু ডোর ডেলিভারি সুবিধা। কোরবানির মৌসুমে গবাদি পশু খাতে চলতি বছর অর্থনীতিতে অবদান প্রায় $1.2 বিলিয়ন, যা পূর্বের বছরের তুলনায় 35% বেশি। গাবতলীর বিশাল হাটে এখন কেবল গরুর ডাক নয়, বেজে উঠছে বিজয়ের ঢোল। সরকারি সূত্র বলছে, 2026 সালের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার শীর্ষ গরু রপ্তানিকারক দেশ হতে চায়। বেশ কিছু আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে গরু রপ্তানি নিয়ে। সৌদি আরব, ওমান, মালয়েশিয়া, এমনকি আফ্রিকার কিছু দেশ বাংলাদেশি গরু আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে। হালাল মাংস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপনে চীন ও মালয়েশিয়ার সঙ্গে আলোচনাও চলছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO বলছে, বাংলাদেশ এই গতিতে এগোলে 2027 সালের মধ্যে $500 মিলিয়ন আয় করতে পারবে কেবল গবাদি পশু খাত থেকে। একসময় যে খাত ছিল সীমান্ত চোরাচালান ও আমদানি নির্ভর, সেটাই আজ জাতীয় সম্পদে রূপ নিয়েছে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা কেবল অর্থনৈতিক নয়, এটি দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য হ্রাসের প্রতীক। পেঁয়াজ, আলু, রসুন, ওষুধ, এমনকি নির্মাণ সামগ্রীর ক্ষেত্রে বাংলাদেশ একের পর এক বিকল্প উৎস খুঁজে নিচ্ছে। ভারতীয় বাণিজ্য নীতির ওপর এক তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার অন্য রাষ্ট্রগুলোও বাংলাদেশের মডেলকে অনুসরণ করতে চাইছে। নেপাল, শ্রীলঙ্কা, এমনকি পাকিস্তানও এখন বাংলাদেশি পশু রপ্তানিতে আগ্রহ দেখাচ্ছে। মে মাসের এক ভোরে পশ্চিমবঙ্গ সীমান্তের ধারে হাঁটছিলেন এক ভারতীয় BSF কর্মকর্তা। দূরে দেখতে পেলেন গরু ভর্তি খোলা মাঠ। কোনো ট্রাক নেই, পাচারকারী নেই, নেই রাতের চিহ্ন। পকেট থেকে ফোন বের করে কারো কাছে একটা মেসেজ পাঠালেন,
ওরা আর আমাদের গরু নেয় না, এবার ওরা আমাদের বাজারও নেবে। হাতের ওপরে তখন একটি গোপন ডিপার্টমেন্টাল মেমো, প্রিপেয়ার পলিসি ফর রিজিওনাল লাইভস্টক কম্পিটিশন। এদিকে ঢাকায় এক নীরব কক্ষের জানালায় দাঁড়িয়ে প্রফেসর ইউনূস তাকিয়ে আছেন, চট্টগ্রাম বন্দরের কথা ভাবছেন। ফাইলের পৃষ্ঠায় লেখা এক্সপোর্ট করিডর, হালাল ডিভিশন। তার নিচে লাল কালি দিয়ে লেখা ফেজ 2 লাইভস্টক ভ্যাকসিন অ্যান্ড জেনেটিক অটোনমি। বাংলাদেশের নীতি নির্ধারকেরা জানেন, গরু পাঠিয়ে যুদ্ধ জেতা যায় না, জেতা যায় নিয়ন্ত্রণ কায়েম করে। সেই নিয়ন্ত্রণ এখন জিনতত্ত্ব, ভ্যাকসিন ও উন্নত জাতের মালিকানায়। দক্ষিণ এশিয়ায় শুরু হয়েছে নতুন এক যুদ্ধ। গরুর লড়াই দিয়ে যার শুরু, পরিণতি হতে পারে বাণিজ্যিক আধিপত্যের এক অভূতপূর্ব পরিবর্তনে। এখন প্রশ্ন একটাই, ভারত কি প্রস্তুত বাংলাদেশকে রপ্তানি শত্রু হিসেবে মানতে, নাকি এই সুনামির নিচে চাপা পড়বে তাদের গোমূত্র ভক্ত বিজেপির নেতা মোদির অহংকার?